নবম দশম এবং একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের কবিতা অংশের বিভিন্ন কবিতার মূল বক্তব্যে লেখা থাকে এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত। ওই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দের ৮+৬ মাত্রার বিন্যাসে রচিত। আবার কোথাও লেখা থাকে এটি সনেট জাতীয় কবিতা, যার অন্তমিল ক খ ক খ ইত্যাদি ইত্যাদি কঠিন কঠিন সব কথা। ছাত্র অবস্থায় ভাবতাম কবিতা তো কবিতাই, ছন্দ আবার কি? তো আবার কোনোটি স্বরবৃত্ত ছন্দে, আবার কোনোটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। কীভাবে নির্ণয় করতে হয় কবিতার ছন্দ, বা কত প্রকার ছন্দ রয়েছে? তো এই ভিডিওটিতে ছন্দ কি, ছন্দের প্রকারভেদ ও কীভাবে ছন্দ নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওটি দেখার পরে জানতে পারবি একজন কবি কতটা মেধাগুণের অধিকারী। কবিতা রচনার পূর্বে তাদেরকে কতগুলো বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হয়েছে। শুধু অন্তমিল হলেই কবিতা হয়ে যায় না, কবিতা রচনার জন্য অনেক বিষয় সম্পর্কে জানতে হয়। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। সাহিত্যে ছন্দের সম্পর্ক প্রধানত কবিতার সাথে। কোনো কবিতা রচনার পূর্বে রচয়িতাকে প্রথমে একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হয়, অতঃপর নির্দিষ্ট বিষয়টিকে কবিতার ভাষায় রূপ দিতে প্রয়োজন শব্দ। এই শব্দকে যে ফরম্যাটে সাজালে কবিতার লাইনগুলো শ্রুতিমধুর হয়ে পাঠকের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কবিতা রচনাকালে শব্দ সাজাবার এই পদ্ধতি বা ফরম্যাটকেই ছন্দ বলে। অর্থাৎ ছন্দ হচ্ছে সুশৃঙ্খলিত ধ্বনিবিন্যাস। ছন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ। মূলত কবিতা পাঠ খেলে ছন্দ ধরা পড়ে। বাংলা কবিতায় প্রধানত 3 প্রকার ছন্দ রয়েছে: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দের আবার বেশ কয়েকটি রূপ রয়েছে, যেমন পয়ার, মহাপয়ার, প্রবহমান পয়ার, ত্রিপদী, চৌপদী, গৈরিশ ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, গদ্য ছন্দ, সনেট ইত্যাদি ইত্যাদি। উল্লেখিত ছন্দের ফরম্যাটের উপর ভিত্তি করেই কবিগণ তাদের কবিতা রচনা করে থাকেন। তবে একটি কবিতায় একাধিক ছন্দ ব্যবহার করা যায় না। একটি কবিতা কোন ছন্দে রচিত তার নির্ণয়ের জন্য আমাদের প্রথমেই জানতে হবে ছন্দের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণ সম্পর্কে। ছন্দের অতি গুরুত্বপূর্ণ উপকরণগুলো হলো অক্ষর, মাত্রা, পর্ব, পংক্তি ইত্যাদি। তাহলে প্রথমেই জানা যাক অক্ষর কি। সাধারণত আমরা অক্ষর বলতে বুঝি স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, ক খ ইত্যাদি বর্ণকে। প্রকৃতপক্ষে স্বরেয়, স্বরেয়া, ক খ এগুলো হলো ধ্বনির সাংকেতিক চিহ্ন বা বর্ণ, যাকে ইংরেজিতে বলা হয় লেটার। আর অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি, ইংরেজিতে বলা হয় সিলেবল। যেমন আমি একটি শব্দ বললাম গুঞ্জন। এই যে শব্দটি বললাম, একটু খেয়াল করে দেখো, এখানে দুটি ধ্বনি সমষ্টি উচ্চারিত হচ্ছে। প্রথমে উচ্চারিত হচ্ছে গুণ, একটু পরে আবারও হচ্ছে জন। এই দুটি ধ্বনির সমন্বয়ে সৃষ্ট হয়েছে গুঞ্জন শব্দটি। কিন্তু এই গুঞ্জন শব্দটির বানান বিশ্লেষণে দেখা যাচ্ছে গুঞ্জন শব্দটির মধ্যে বর্ণ রয়েছে মোট 5টি: গ, রস্য উ, দন্তন্য, বর্গীয় জ, দন্তন্য। আরেকটি শব্দ বললাম ফাল্গুন। ঠিক আগে শব্দটির মতো এই শব্দটির মধ্যে অক্ষর রয়েছে কিন্তু 2টি। প্রথমে উচ্চারিত হচ্ছে ফাল, পরে উচ্চারিত হচ্ছে গুণ। তো এই 2টি অক্ষরের সমন্বয়ে গঠিত হয়েছে ফাল্গুন শব্দটি। ফাল্গুন শব্দটিও বানান বিশ্লেষণে দেখা যাচ্ছে এখানে বর্ণ রয়েছে মোট 6টি। আবার হাত শব্দটির মধ্যে 3টি বর্ণ রয়েছে, কিন্তু এক শ্বাসে উচ্চারণের কারণে হাত শব্দটিতে অক্ষর রয়েছে 1টি। তো আশা করি অক্ষর কি এই বিষয়ে তোমরা একটি ধারণা পেয়েছ। তাহলে এখন থেকে স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই ইত্যাদি বর্ণকে অক্ষর না বলে বর্ণ বলবে। আর কোনো শব্দ উচ্চারণের সময় উক্ত শব্দটির যে অংশটুকু বাকযন্ত্রের স্বল্প প্রয়াসে বা একযোগে উচ্চারিত হয় তাকে অক্ষর বলবে। অক্ষরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: 1 মুক্ত অক্ষর, যাকে ইংরেজিতে বলা হয় ওপেন সিলেবল; 2 বদ্ধ অক্ষর, যাকে ইংরেজিতে বলা হয় ক্লোজ সিলেবল। প্রথমেই জানা যাক মুক্ত অক্ষর কি। কোনো শব্দে অবস্থিত যে অক্ষর স্বরধ্বনি দ্বারা গঠিত অথবা যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত অক্ষর বলে।
মুক্ত অক্ষর টেনে টেনে উচ্চারণ করা যায় এবং উচ্চারণের সময় জিহ্বা কোথাও বাধাপ্রাপ্ত হয় না। যেমন কুমিল্লা, এই যে কুমিল্লা শব্দটি উচ্চারণ করলাম, একটু খেয়াল করে দেখো এখানে কু এবং লা অক্ষর দুটি টেনে উচ্চারণ করা যাচ্ছে, জিহ্বা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। কাজেই কু এবং লা দুটি মুক্ত অক্ষর। ছন্দ বিশ্লেষণের সময় মুক্ত অক্ষরের উপর এরকম ইউ আকৃতির মুক্ত অক্ষর চিহ্ন ব্যবহার করতে হয়। এবার জানা যাক বদ্যাক্ষর সম্পর্কে। ব্যঞ্জন বর্ণ দিয়ে যেসব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে বদ্যাক্ষর বলে। বদ্যাক্ষর টেনে উচ্চারণ করা যায় না এবং উচ্চারণের সময় জিহ্বা আটকে যায়। যেমন একটি শব্দ বললাম রাখাল, এই যে উচ্চারণের সময় একটু খেয়াল করে দেখো রা অক্ষরটি টেনে উচ্চারণ করা যাচ্ছে, কিন্তু খাল অক্ষরটি উচ্চারণের সময় জিহ্বা আটকে যাচ্ছে। তাই রাখাল শব্দের খাল অক্ষরটি হলো বদ্যাক্ষর। একইভাবে কুমিল্লা শব্দটির মাঝখানে দেখো মিল একটি অক্ষর রয়েছে, এই মিল অক্ষরটি হচ্ছে বদ্যাক্ষর। একইভাবে কলম শব্দটির লম অক্ষরটিও বদ্যাক্ষর। ছন্দ বিশ্লেষণের সময় বদ্যাক্ষরের উপর সোজাকৃতির এরকম বদ্যাক্ষর চিহ্ন একে মাত্রা গণনা করতে হয়। তো আশা করি তোমরা এখন শব্দের মাঝে অবস্থিত অক্ষর, মুক্ত অক্ষর ও বদ্যাক্ষর সম্পর্কে একটি ধারণা পেয়েছ। এবার জানা যাক ছন্দের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ মাত্রা সম্পর্কে। অক্ষর উচ্চারণের কালপরিমাপকেই মাত্রা বলে। যেমন আমরা কুমিল্লা শব্দটির মধ্যে অক্ষর পেয়েছিলাম 3টা। কু একটি অক্ষর ছিল, মিল একটি অক্ষর ছিল, লা একটি অক্ষর ছিল। তো এই কু অক্ষরটি হলো একমাত্রা, মিল অক্ষরটি হলো একমাত্রা, লা অক্ষরটি হলো একমাত্রা। ছন্দ নির্ণয়ের সময় এক একটি অক্ষরকে এক এক মাত্রা ধরে গণনা করতে হয়। সকল ছন্দেই মুক্ত অক্ষর একমাত্রা হিসেবে গণনা করতে হবে, কিন্তু বদ্যাক্ষর গণনার সময় কিছু নিয়ম খেয়াল রাখতে হবে। স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতার শব্দগুলোতে বদ্যাক্ষর সবসময় একমাত্রা ধরে গণনা করতে হয়। মাত্রাবৃত্ত ছন্দে বদ্যাক্ষর সবসময় 2 মাত্রা হিসেবে গণনা করতে হয়। আর অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতার শব্দগুলোতে বদ্যাক্ষর শব্দের প্রথমে এবং মাঝে থাকলে 1 মাত্রা এবং শেষে থাকলে 2 মাত্রা হিসেবে ধরা হয়। তবে একটি বদ্যাক্ষর যখন একটি শব্দে পরিণত হবে, যেমন আজ, তাই, চাই, শেষ, নয়, মেঘ এ জাতীয় শব্দের ক্ষেত্রে বদ্যাক্ষর 2 মাত্রার মর্যাদা পাবে। কিভাবে মাত্রা গণনা করতে হয় সে বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখে নেব। এখন জানা যাক ছন্দের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ পর্ব সম্পর্কে। এক নিঃশ্বাসে একটি লাইনের যতটুকু অংশ উচ্চারণ করা যায় ওই অংশটুকুই একটি পর্ব। আরও পরিষ্কার করে বলা যায়, কবিতা আবৃত্তি করতে গেলে অর্থের দিকে খেয়াল না রেখে জিহ্বার বিশ্রামের জন্য একটি লাইনের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করা হয় ততটুকুই এক পর্ব। যেমন আমি একটি কবিতা বললাম, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগু আমার সুলক বলা কাজলা দিদি কই। এই যে কবিতার 2টি লাইন বললাম, একটু খেয়াল করে দেখো আমি কিন্তু নিঃশ্বাস ছেড়ে ছেড়ে লাইনগুলো বলেছি। যেমন প্রথমে বলেছি বাঁশবাগানের, একটু থেমে বলেছি মাথার উপর, আবার একটু থেমে বলেছি চাঁদ উঠেছে, আবার একটু থেমে বলেছি ওই। এই প্রথম লাইনটি বলতে গিয়ে জিহ্বা 4 বার বিশ্রাম নিয়েছে, অর্থাৎ লাইনটি 4টি পর্বে বিভক্ত হয়ে গেছে। প্রথম লাইনটির মধ্যে প্রথম পর্ব হচ্ছে বাঁশবাগানের, এটি হচ্ছে প্রথম পর্ব, মাথার উপর হচ্ছে দ্বিতীয় পর্ব, চাঁদ উঠেছে তৃতীয় পর্ব, ওই হচ্ছে চতুর্থ পর্ব। তো এইভাবে কবিতার লাইনগুলোকে পর্বে বিভক্ত করে তারপর আমরা ছন্দ নির্ণয় করব। তো আশা করি পর্ব কি সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আরও সহজ করে বলতে গেলে উচ্চারণের সঙ্গতি রেখে কোনো কবিতার একটি লাইনকে ছোট ছোট অংশে বিভক্ত করাকেই পর্ব বলে। তো এখন পর্যন্ত আমরা ছন্দের প্রধান 3টি উপকরণ অক্ষর, মাত্রা ও পর্ব সম্পর্কে জেনেছি। কোনো কবিতার ছন্দ নির্ণয়ের সময় প্রথমেই আমাদেরকে কবিতার প্রতিটি লাইনকে পর্বে বিভক্ত করে নিতে হবে। প্রতিটি পর্বে যে শব্দগুলো পাওয়া যাবে সে শব্দগুলোর অক্ষরগুলোকে চিহ্নিত করতে হবে। ছন্দের উপর ভিত্তি করে এক একটি অক্ষরকে এক এক মাত্রা হিসেবে গণনা করতে হবে। পর্ব ও মাত্রা সংখ্যার উপরই নির্ভর করবে কবিতাটি কোন ছন্দে রচিত। কোনো কবিতায় যে ছন্দের বৈশিষ্ট্য বেশি পাওয়া যাবে কবিতাটি সেই ছন্দে রচিত বলে ধরে নিতে হবে। আর এই ছন্দের বৈশিষ্ট্যতা নির্ভর করে পর্ব ও মাত্রার সংখ্যার উপর।
যেমন স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতার প্রতিটি লাইনে 4টি করে পর্ব থাকে এবং প্রথম 3টি পর্বে 4টি করে অক্ষর বা মাত্রা থাকবে, যাকে পূর্ণ পর্ব বলা হয়। আর শেষ পর্বটিতে থাকবে মাত্রা সংখ্যা 4 হতে কম, যাকে অপূর্ণ পর্ব বলে। খেয়াল রাখতে হবে স্বরবৃত্ত ছন্দে মুক্ত অক্ষর ও বদ্ধাক্ষর সর্বদাই এক মাত্রা ধরে গণনা করতে হয়। যেমন আমি একটি কবিতা বললাম, বিশ্বজুড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই যে কবিতাটি ধীরে ধীরে পাঠ করলাম, একটু খেয়াল করে দেখো, এখানে প্রতিটি লাইন 4টি করে পর্বে বিভক্ত হয়ে গেছে। যেমন প্রথম লাইনটিতে বলা হয়েছে বিশ্বজোড়া, একটু থেমে বলেছি পাঠশালা মোর, আবার থেমে বলেছি সবার আমি, একটু থেমে ছাত্র। তো দেখা যাচ্ছে প্রথম লাইনটি 4টি পর্বে বিভক্ত হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় লাইনটির মধ্যে নানান ভাবের, একটু থেমে বলেছি নতুন জিনিস, আবার একটু বিশ্রাম নিয়ে শিখছি দিবা, একটু থেমে রাত্র। এখন দেখা যাক প্রতিটি পর্বে মাত্রা সংখ্যা বা অক্ষর সংখ্যা কতগুলো রয়েছে। প্রথম লাইনের প্রথম পর্বটিতে দেখা যাচ্ছে বিশ্বজোড়া, 2টি শব্দ রয়েছে। প্রথম লাইনের প্রথম পর্বটি 4টি মাত্রা রয়েছে। প্রথম লাইনের দ্বিতীয় পর্বটিতে রয়েছে পাঠশালা, এখানে পাঠ একটি বদ্ধাক্ষর, কিন্তু স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর সবসময় একমাত্রার হয়, তাই পাঠ হবে একমাত্রা। শালা, এখানে শা একটি একমাত্রার মুক্ত অক্ষর, লা একটি মুক্ত অক্ষর একমাত্রা। মুর, মুরও একটি বদ্ধাক্ষর, কিন্তু স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর একমাত্রা হিসেবে ধরতে হয়, তাই মুর একটি একমাত্রা। সবার, দন্ত স এখানে একমাত্রা, এটি মুক্ত অক্ষর। আবার বার, বার কথাটা কিন্তু বদ্ধাক্ষর, কিন্তু স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর একমাত্র হয়, তাই এখানে একমাত্রা ধরতে হবে। আমি, আ হচ্ছে মুক্ত অক্ষর, মি এখানে রস্যইকার আছে, এটাও মুক্ত অক্ষর, একমাত্রা হিসেবে। তো দেখা যাচ্ছে প্রথম লাইনের তৃতীয় পর্বটিতেও 4টি মাত্রা রয়েছে। এখন প্রথম লাইনের চতুর্থ পর্বটিতে দেখা যাচ্ছে ছাত্র, এখানেও একমাত্রা হিসেবে 2 মাত্রা হয়েছে। তো এই কবিতাটির প্রতিটি লাইন 4টি পর্বে বিভক্ত হয়েছে এবং প্রথম 3টি পর্বে 4টি করে মাত্রা রয়েছে। আমরা পূর্বেই জেনে এসেছি স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতাগুলোর প্রতিটি লাইনকে 4টি করে পর্বে বিভক্ত করা যাবে এবং প্রথম 3টি পর্বেই 4টি করে মাত্রা থাকবে। তো এই কবিতাটির সাথে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, তাই এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। তো এখন থেকে যে সকল কবিতা পাঠের সময় তোমরা দেখবে যে প্রতিটি লাইনকে 4টি পর্বে বিভক্ত করা যাচ্ছে এবং প্রথম 3টি পর্বেই 4টি করে অক্ষর বা মাত্রা রয়েছে, তাহলে ধরে নিতে পারো যে এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতা। তো আশা করি স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার মাত্রাবৃত্তের ছন্দে রচিত কবিতা সম্পর্কে জানা যাক। মাত্রাবৃত্তের ছন্দে রচিত কবিতার প্রতিটি লাইনের পর্ব সংখ্যা এবং মাত্রা সংখ্যা সুনির্দিষ্ট থাকে না। আমরা স্বরবৃত্তের ছন্দে রচিত কবিতায় যেমন দেখেছি প্রতিটি লাইনে 4টি করে পর্ব থাকে এবং প্রথম 3টি পর্বে 4টি করে মাত্রা থাকে, কিন্তু মাত্রাবৃত্তের ছন্দে কবিতায় প্রতিটি লাইনে পর্ব সংখ্যা 1 হতে 5টি পর্যন্ত থাকতে পারে। আবার পর্বগুলিতে মাত্রা সংখ্যা নির্দিষ্ট থাকবে না, এক এক পর্বে তোমার মাত্রা সংখ্যা 4টিও হতে পারে, আবার সর্বোচ্চ 60টি পর্যন্ত থাকতে পারে। তো চলো মাত্রাবৃত্তের ছন্দে রচিত একটি কবিতার ছন্দ বিশ্লেষণ করা যাক। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর বিজায়ে রেখেছি 2 নয়নের জলে। এই যে কবিতার 2টি লাইন আমি ধীরে ধীরে পাঠ করলাম, দেখা যাচ্ছে প্রতিটি লাইনে 4 বার করে আমাকে থামতে হচ্ছে, অর্থাৎ প্রতিটি লাইনেই 4টি করে পর্ব রয়েছে। যেমন প্রথমে আমি বললাম এইখানে তোর, বলে আমি একটু থামলাম, পরে আবার বললাম দাদির কবর, একটু থেমে বললাম ডালিম গাছের, একটু থেমে বলেছি তলে। কবিতার দ্বিতীয় লাইনটিতেও 4টি পর্ব রয়েছে। এখন পর্বগুলোর মাত্রা বিন্যাস করা যাক। প্রথম লাইনের প্রথম পর্বটিতে রয়েছে এইখানে তোর, এ রস্যই এই। আমরা পূর্বেই জেনে এসেছি বদ্ধাক্ষর যখন একটি শব্দে পরিণত হয়ে যায় তখন তা 2 মাত্রার মর্যাদা পায়, তাই এই শব্দটিও 2 মাত্রার মর্যাদা পাবে। খানে, খা একটি মুক্ত অক্ষর একমাত্রা, দন্ত নয়কান্নে মুক্ত অক্ষর একমাত্রা। তোর, তোর একটি বদ্ধাক্ষর, আর মাত্রাবৃত্তের ছন্দে বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রার মর্যাদা পায়। দ্বিতীয় পর্বে দা দীর, দা একটি মুক্ত অক্ষর একমাত্রা, দীর
এটা একটি বদ্ধ অক্ষর 2 মাত্রা। ক একটি মুক্ত অক্ষর 1 মাত্রা। বর বর একটি বদ্ধ অক্ষর 2 মাত্রা। অনুরূপভাবে তৃতীয় পর্বে রয়েছে ডা লিম। ডা একটি মুক্ত অক্ষর 1 মাত্রা। লিম বদ্ধ অক্ষর 2 মাত্রা। গা ছের গা একটি মুক্ত অক্ষর 1 মাত্রা। ছের বদ্ধ অক্ষর 2 মাত্রা। অনুরূপভাবে চতুর্থ পর্বে দেখা যাচ্ছে তো লে তো একটি মুক্ত অক্ষর এবং লে একটি মুক্ত অক্ষর, তাই এক এক করে 2 মাত্রার মর্যাদা পেয়েছে। তো মাত্রাবিন্যাসে দেখা যাচ্ছে প্রথম লাইনের প্রথম 3টি পর্বেই 6টি করে মাত্রা রয়েছে এবং শেষ পর্বটিতে রয়েছে 2টি মাত্রা, যাকে আমরা বলতে পারি প্রথম 3টি পর্ব হচ্ছে পূর্ণ পর্ব যার মাত্রা সংখ্যা 6টি করে এবং শেষ পর্বটি হচ্ছে অপূর্ণ পর্ব যার মাত্রা সংখ্যা 2টি। একইভাবে দ্বিতীয় লাইনেও প্রথম 3টি পর্বে 6টি মাত্রা রয়েছে এবং চতুর্থ পর্বটিতে মাত্রা রয়েছে 2টি। আমরা মাত্রাবৃত্তের ছন্দের বৈশিষ্ট্যের বেলায় বলেছিলাম যে কবিতার প্রতিটি লাইনে পর্ব সংখ্যা 1 হতে 5 পর্যন্ত থাকবে এবং যার মাত্রা অনির্দিষ্ট থাকবে, অর্থাৎ মাত্রা সর্বনিম্ন 4 হতে 7টি পর্যন্ত থাকতে পারে, সেই কবিতাটিকে মাত্রাবৃত্তের ছন্দে রচিত কবিতা বলতে পারবো। তো দেখা যাচ্ছে এই কবিতাটিতেও পর্ব সংখ্যা 4টি এবং প্রথম 3টি পর্বেই মাত্রা সংখ্যা রয়েছে 6টি করে, তাই এটি একটি মাত্রাবৃত্তের ছন্দে রচিত কবিতা। তো আশা করি মাত্রাবৃত্তের ছন্দ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। এবার অক্ষরবৃত্তের ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক। অক্ষরবৃত্তের ছন্দে রচিত কবিতার প্রতিটি লাইনকে সাধারণত 2টি পর্বে বিভক্ত করা যাবে, যার প্রথম পর্বে থাকবে 8টি মাত্রা এবং দ্বিতীয় পর্বে থাকবে 6টি মাত্রা। অনেক সময় 10 মাত্রার পর্বও থাকতে পারে, আর প্রতি 2 লাইনের মধ্যে অন্তমিল থাকবে। তবে অক্ষরবৃত্তের ছন্দে রচিত যেসব কবিতায় অন্তমিল থাকবে না, সে কবিতাগুলোকে অমিত্রাক্ষর ছন্দে রচিত কবিতা বলে ধরে নিতে হবে। এবার অক্ষরবৃত্তের ছন্দে রচিত একটি কবিতার ছন্দ বিশ্লেষণ করা যাক। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই যে কবিতাটি বললাম, একটু খেয়াল করে দেখো, এর প্রতিটি লাইন 2টি পর্বে বিভক্ত হয়ে উচ্চারিত হচ্ছে। যেমন প্রথম লাইনটি আমি বললাম মরিতে চাহি না আমি, একটু থেমে আবার বললাম সুন্দর ভুবনে। দ্বিতীয় লাইনটিও একইভাবে মানবের মাঝে আমি, একটু থেমে বললাম বাঁচিবারে চাই। তো দেখা যাচ্ছে প্রতিটি লাইন 2টি পর্বে বিভক্ত হয়েছে। এখন পর্বগুলোর মাত্রা বিন্যাস দেখা যাক। প্রথম লাইনের প্রথম পর্বের প্রথম অক্ষরটি হচ্ছে ম, যেটি একটি মুক্ত অক্ষর। পরবর্তী অক্ষরটি হচ্ছে রি, এটিও মুক্ত অক্ষর। তে, এটিও মুক্ত অক্ষর, তাই মরিতে শব্দটির মধ্যে 3টি মুক্ত অক্ষর রয়েছে। একইভাবে চাহি না, এই শব্দটির মধ্যেও 3টি মুক্ত অক্ষর রয়েছে। আমি, এখানেও 2টি মুক্ত অক্ষর রয়েছে। সব মিলিয়ে প্রথম পর্বটিতে 8টি মুক্ত অক্ষর রয়েছে, তাই 8 মাত্রা। প্রথম লাইনের দ্বিতীয় পর্বটিতে রয়েছে সুন্দর। সুন্দর শব্দটির প্রথমে বদ্ধ অক্ষর রয়েছে, কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের শব্দের প্রথমে বদ্ধ অক্ষর থাকলে 1 মাত্রা হয়, তাই এখানে 1 মাত্রা। ভুবনে, এখানেও 3টি মুক্ত অক্ষর 3 মাত্রা। সব মিলিয়ে দ্বিতীয় পর্বটিতে রয়েছে 6 মাত্রা। প্রথম পর্বে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে 6 মাত্রা। অনুরূপভাবে দ্বিতীয় লাইনটির মধ্যে প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় লাইনে 6 মাত্রা। আমরা অক্ষরবৃত্তের ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলাম যে কবিতার প্রতিটি লাইনকে 2টি পর্বে বিভক্ত করা যাবে এবং প্রথম পর্বে 8টি মাত্রা এবং দ্বিতীয় পর্বে 6টি মাত্রা থাকবে, সে কবিতাগুলোকে অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা হিসেবে ধরতে হবে। তো দেখা যাচ্ছে এই কবিতাটির প্রতিটি লাইনকে 2টি পর্বে বিভক্ত করা যাচ্ছে এবং প্রথম পর্বে 8টি এবং দ্বিতীয় পর্বে 6টি করে মাত্রা রয়েছে, তাই এটি একটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা। আমরা পূর্বেই জেনেছি অক্ষরবৃত্তের ছন্দের বেশ কয়েকটি রূপ রয়েছে। রূপগুলো হলো পয়ার, মহাপয়ার, প্রবহমান পয়ার, ত্রিপদী, চৌপদী, গৈরিশ ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, গদ্য ছন্দ, মুক্তক ছন্দ, সনেট। তো এখানে সংক্ষেপে এই ছন্দগুলি সম্পর্কে আলোচনা করা হলো। মহাপয়ার ছন্দ। যে সকল অক্ষরবৃত্তের ছন্দে রচিত কবিতার প্রতিটি লাইনে 2টি পর্ব থাকে, যার প্রথম পর্বে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে 10 মাত্রা থাকবে, অর্থাৎ প্রতিটি লাইনে সর্বমোট 18টি মাত্রা থাকবে, তাকে মহাপয়ার ছন্দ বলতে হবে। ত্রিপদী ছন্দ। যে সকল কবিতার প্রত্যেক চরণে 3টি করে পর্ব থাকবে এবং 2 চরণের শেষে মিল থাকবে, তাকে ত্রিপদী ছন্দ বলে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে চরণ ও লাইন কিন্তু এক কথা নয়। কবিতার একটি পূর্ণবাক্যকে চরণ বলা হয়। একটি চরণে কয়েকটি পর্ব অথবা 2টি লাইন মিলিয়েও একটি চরণ গঠিত হতে পারে। আর লাইন বলতে এক সারিতে অবস্থিত শব্দ সমষ্টিকে বোঝায়।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে ত্রিপদী ছন্দে প্রতি চরণে 3টি করে পর্ব থাকে, যেমন যেজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এই যে আমি কবিতাটি বললাম, এখানে যেজন দিবসে মনের হরেষে জ্বালাই মোমের বাতি, এই 3টি পর্ব মিলিয়ে প্রথম চরণ গঠিত হয়েছে। আবার আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি, এই 3টি পর্ব নিয়ে দ্বিতীয় চরণটি গঠিত হয়েছে। একটু খেয়াল করে দেখো, প্রথম চরণের শেষে তো রস্যইকার রয়েছে এবং দ্বিতীয় চরণের শেষে তো রস্যইকার রয়েছে, এটি হলো অন্তমিল। চৌপদী ছন্দ। যে কবিতার প্রতিটি চরণে 4টি করে পর্ব থাকে তাকে চৌপদী ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর কথাটির অর্থই হচ্ছে মিত্রহীন। যে কবিতার প্রতিটি লাইনকে 2টি পর্বে বিভক্ত করা যায়, যার প্রথম পর্বে 8টি এবং দ্বিতীয় পর্বে 6টি করে মাত্রা থাকে এবং লাইনগুলোর শেষে অন্তমিল না থাকে, তাকেই অমিত্রাক্ষর ছন্দ বলে। যেমন সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলি যবে গেলা জমপুরে। এখানে কবিতার যে 2টি লাইন বললাম, এখানে একটু খেয়াল করে দেখো, প্রথম লাইনের শেষে এবং দ্বিতীয় লাইনের শেষের মধ্যে কোনো মিল নেই, তাই এটি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত একটি কবিতা। প্রবহমান পয়ার। প্রবহমান পয়ার হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের বিপরীতে অবস্থিত একটি ছন্দ। অমিত্রাক্ষর ছন্দের বেলায় আমরা দেখেছি যে কবিতার লাইনগুলো শেষে অন্তমিল থাকে না, আর প্রবহমান পয়ারে রচিত কবিতার লাইনের শেষে অন্তমিল থাকবে। মোট কথা, যে সকল কবিতার প্রতিটি লাইনে 8 এবং 6 মাত্র 2টি পর্ব থাকে এবং লাইনগুলো শেষে অন্তমিল থাকে, তাকেই প্রবহমান পয়ার বলে। মুক্তক ছন্দ। যে কবিতার লাইনের মাত্রা সংখ্যা নির্দিষ্ট থাকে না, তাকে মুক্তক ছন্দে রচিত কবিতা বলে। গদ্য ছন্দ। যে কবিতার লাইনগুলিতে পর্বের সংখ্যা নির্দিষ্ট থাকে না, অর্থাৎ অসম পর্ব থাকে, তাকে গদ্য ছন্দে রচিত কবিতা বলে। সনেট। 14 লাইন বিশিষ্ট কবিতাকে সনেট কবিতা বলে। সনেট কবিতার প্রতিটি লাইনে আবার 8 ও 6 মাত্রা 2টি পর্ব থাকে। তো আশা করি 3 প্রকার ছন্দেরই প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। কোনো কবিতার ছন্দ নির্ণয়ের জন্য প্রথমে উক্ত কবিতাটির সাথে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখবে। যদি দেখো যে কবিতার প্রতিটি লাইনকে 4টি পর্বে বিভক্ত করা যাচ্ছে এবং প্রথম 3টি পর্বেই মাত্রা সংখ্যা 4 করে রয়েছে, তাহলে বুঝে নিও এটি স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতা। যদি স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যের সাথে মিল খুঁজে পাওয়া না যায়, তাহলে কবিতাটিকে মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যের সাথে তুলনা করবে। যদি দেখো যে কবিতার লাইনগুলোকে 1 হতে 4টি পর্যন্ত পর্বে বিভক্ত করা যাচ্ছে এবং প্রতিটি পর্বেই যদি 4 হতে 7টি পর্যন্ত মাত্রা থাকে, তাহলে ধরে নিও কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। যদি মাত্রাবৃত্ত ছন্দের এই বৈশিষ্ট্যের সাথেও কবিতাটির মিল খুঁজে না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা। আর অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি লাইনকেই 2টি পর্বে বিভক্ত করা যাবে, আর অনেক ক্ষেত্রেই প্রথম পর্বে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে 6টি করে মাত্রা থাকবে। তো এই ছিল কবিতার ছন্দ বিশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা। তোমরা যদি কবিতার ছন্দ বিশ্লেষণ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।